ওঠো, কটা বাজে জানো? ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো। এই ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। এই যে 11টা বেজে গেছে, ওঠো। এতক্ষণ কে ঘুমায়? এতক্ষণ কে ছোটবেলায় মা আমাদেরকে এইভাবে বোকা বানাতো। সকাল 7টা বাজলে বলতো যে উঠে পড় তাড়াতাড়ি, 9টা বেজে গেছে। ঘড়ির দিকে যখন তাকিয়ে দেখতাম সকাল 7টা বাজে, মায়ের উপর প্রচণ্ড রাগ হতো। এখন করে আমিও মিনির সঙ্গে ওরকম করি। যদিও মিনি সময়ের কিছু বোঝে না, তবুও আমি ওকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি তুলে দেওয়ার চেষ্টা করি এখন। না হলে ঘুম থেকে তাড়াতাড়ি না উঠলে ও না খাওয়াটা হয় না, বেলা হয়ে যায়। তারপরে দেখা যায় দুপুরের খাবার খেতে খেতে ওর আরও দেরি হয়ে যাচ্ছে। তারপরে দেখা যায় যে দুপুরের খাবারটা খেয়েই ওর ঘুম পেয়ে যায়, কারণ বেলায় তো আর ঘুমায় না, যেহেতু সকালে এতটা দেরি করে ঘুম থেকে ওঠে। তো সেই জন্য ওকে সকালবেলা একটু তুলে দিই। আর এই যে দেখো কষ্ট করে তুললাম আমি, তবে আমার কোনো মূল্য নেই। গানের আওয়াজ শুনে বুঝতে পারলো পাপা বাড়িতে রয়েছে। ব্যাস উঁকি দিয়ে দেখতে শুরু করে দিল পাপা কোথায় রয়েছে। তো কিছুক্ষণ এরকম উঁকি দিয়ে শুয়ে থাকলো। তারপরে যখন ডেকে বললাম যে চলো পাপার কাছে নিয়ে যাব, তখন দৌড়িয়ে চলে আসলো। সারাদিন ওকে দেখা, স্নান করানো, খাওয়ানো সব কিছু আমি করছি, এদিকে ভালোবাসার সময় তখন পাপা। তো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো রয়েছে। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে নতুন আরও একটা ব্লগ শুরু করছি। স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আশা করছি ব্লগটা আজকে তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ আগে দাঁত মাজে, ব্রাশ করে, খাওয়া দাওয়া করে। আর এখানে দেখো আমার মিনিসোনা একটা গামলার মধ্যে বসে গেছে, পাপা মাছ কাটছে সেটা দেখার জন্য। এমনিতে মাছ ওর খুব পছন্দ, তার উপর যখন পাপা মাছ কাটে সেটা দেখতে ওর আরও বেশি ভালো লাগে। ব্যাস গানের তালে তালে নাচ শুরু করেছে, আর পাপা মাছ কাটছে সেটা বসে বসে দেখছে। কিছুদিন আগে মামুর কাছ থেকে কয়েকটা এক্সারসাইজ শিখেছে। ব্যাস সকালবেলা উঠে প্রতিদিন এখন এই এক্সারসাইজগুলো করে, যদিও বিকেলেও করে। এই শরীরে এক্সারসাইজ কোন কাজে লাগবে আমি জানি না, তবে নতুন নতুন শিখেছে তো মামুর কাছ থেকে, সেগুলো এখন সবাইকে দেখাতে থাকে। যাই হোক, আমার মিনি সোনার এক্সারসাইজ শেষ করে ওকে খাওয়ানো শেষ হয়ে গেছে। আর তারপরে মিনির বাবাও তো চলে গেছে কাজে, আর এদিকে আমি বসেছি একটু ম্যাগি করতে। মাকে একটু চা দিয়েছি, আমিও সকালে চাটা খাওয়া হয়ে গেছে। তো এখানে একটু ম্যাগি খেয়ে নেবো আগে। আর শুধু ম্যাগি না, এখন আমি একদম খেতে পাই না, কারণ ম্যাগির মশলার যে টেস্টটা সেটা না আর আগের মতো নেই। একদম একটা বাজে স্বাদ হয়ে গেছে, মানে আমার মনে হয় যেন কোনো স্বাদই নেই। তো সেই জন্য আমি একটু ইউপি মিশিয়ে নিই। ইউপি মশলা আর ম্যাগি মশলাটা একসঙ্গে যদি দিই তাহলেই আমার ভালো লাগে। হ্যাঁ, ম্যাগি যদি ডিম দিয়ে, পেঁয়াজ আর সবজি দিয়ে করি তখন শুধু ম্যাগিটা খাওয়া যায়, তবে শুধু মানে এই জল ম্যাগিটা না, শুধু ম্যাগিটা আমার ভালো লাগে না। আর ম্যাগির প্যাকেটে যতই লেখা থাক না 2 মিনিটে হয়ে যায়, তবে বিশ্বাস করো এই ম্যাগিটা করতে আমার 10 মিনিট টাইম লেগেছিল। আজকে সকালে হাতে একটু সময় বার করে নিয়ে রান্নাঘরে যে টাইলসগুলো আছে সেগুলোকে একটু পরিষ্কার করে নিয়েছিলাম। দেখলেই তোমরা বুঝতে পারবে আলোটা পড়েছে কতটা, টাইলসগুলো চকচক করছে। যতই প্রতিদিন মোছামুছি হোক না কেন, তারপরেও না একটা তেল ছিটে ভাব কিন্তু থেকেই যায়। তো সেই জন্য যদি একটু লাল হারপিক দিয়ে মুছে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো পরিষ্কার থাকে। এই যে রান্নাঘরের কিছু জিনিস নামিয়ে রেখেছি, এই র্যাকটার মধ্যে ছিল। তো এই র্যাকের কাপড়টাকেও ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেলে তারপরে পেতে তারপরে জিনিসগুলোকে তুলবো। এই যে কাপড়টা জানলায় দিয়ে দিয়েছি। আর এইখানে দেখো মানি প্ল্যান্টের গাছটাই এখানে একটা বটলের মধ্যে রেখেছি, তবে জানলার এপাশে রাখবো না, আমি ওই পাশটায় রাখবো। এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ম্যাগিটা হয়ে গেছে। এই যে ম্যাগিটা একটু ঝোলঝোল রেখেছি, কারণ এরকম ঝোলঝোল ম্যাগি রাখলে পেটটাও একটু ভরা থাকে আর খেতেও আমার যেন ভালো লাগে, একদম শুকনোটা ভালো লাগে না। তো চলো ম্যাগিটা আগে খেয়ে নেওয়া যাক, তারপরে অন্য কাজে হাত দেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আর মাকে জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে? মা বললো আমি একটু দই দিয়ে চিড়ে খাবো, আমাকে একটু দই দিয়ে দে। তাই মাকে একটু দই দিয়ে দিচ্ছি। আর সকাল থেকেই না ভাবছিলাম কি রান্না করা যায়, মাছ খেতে আর প্রতিদিন না একদম ভালো লাগছে না। তাই ভাবলাম আজকে একটু মাছের ডিমটা রান্না করি। আর ভাবলাম তোমাদের সঙ্গে এই রেসিপিটাও শেয়ার করি। একটু আলাদাভাবে আমি মাছের ডিমটা রান্না করব। খুব কম তেলে কিভাবে রান্না করা যায়, যেটা খেতেও ভীষণ ভালো হয়। আর সময়টাও কিন্তু অনেক কম লাগবে। তোমরা রান্নাটা দেখলেই বুঝতে পারবে মাছের ডিম যদি এইভাবে রান্না করো সময় কম লাগবে। কারণ আজকে রান্নাঘরটা পরিষ্কার করে সময়টা অনেকটাই হয়ে গেছে, তো মানে তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে। তো ভাবলাম যে কম সময়ের মধ্যে কিভাবে করা যায় সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে দেখো মাছের ডিমটা হাত দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, একটু নুন, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। তো এইগুলোকে খুব ভালোভাবে একটা চামচ দিয়ে ডিমটাকে মাখিয়ে নেব। এরপর একটা কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দেবো। এই তেলটা আমার আগের দিনের মাছ ভাজার তেল, তো সেটাকে না আমি ছাঁকনি দিয়ে একটু ছেঁকে দিচ্ছি, যাতে আগের দিনের পোড়া যে জিনিসগুলো রয়েছে তেলের মধ্যে সেগুলো বেরিয়ে যাবে। তো এখানে দেখো তেলটা দিয়ে দিয়েছি, এখানে কিন্তু 2 থেকে 3 চামচ মতো তেল রয়েছে। তো এই তেলটা একটুখানি গরম হয়ে যাওয়ার পরে মাছের ডিমটাকে পুরো তেলের মধ্যে আমি দিয়ে দেবো। আমরা সাধারণত কিন্তু মাছের ডিম বড়া করে ভাজা ভাজা করে তারপরে রান্না করি, তাতে কিন্তু আমাদের সময়টা অনেকটা লাগে। তবে এইভাবে রান্না করলে সময় কিন্তু অনেক কম লাগবে, আর তেলও দেখো অল্প তেলেও পুরো ডিমটা ভাজা হয়ে যাচ্ছে।
তো এখানে 5 মিনিটের জন্য আমি গ্যাসটা একদম সিম করে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো এক পাশটা আমার ভাজা হয়ে গেছে। এখন এক পাশটা আস্তে করে একটু উল্টে দিলাম। ডিমগুলো যদি ছড়িয়ে যায় খুন্তি দিয়ে একটু চারিদিকে চেপে দিলেই কিন্তু এক জায়গায় হয়ে যাবে আবার। তো এখানে উল্টে দেওয়ার পরে আবার আমি ঢাকনাটা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এই যে 5 মিনিট পরে আবার খুলেছি। তো দেখো ডিমটা আমার ভাজা হয়ে গেছে। আর কিন্তু এই ডিমটা ভাজার পরেও কতটা তেল বেঁচে গেছে দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এরকমভাবে ডিমটা আমি ভেজে নিয়েছি আর খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, যদি ভিতরে নরম থেকে থাকে তাহলে কিন্তু সেটাও ভাজা হয়ে যাবে। তো ডিমটাকে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আর তারপরে কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দেব, দিয়ে যে আলুগুলো দিয়ে ডিমটা রান্না করব সেই আলুগুলোকে ততক্ষণে একটু ভেজে নেব। আর যতক্ষণে আমার আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণে চলো ডিমটাকে কেটে নিই। তো এখানে দেখো ডিমটাকে আমি সুন্দর পিস পিস করে কেটে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু খেতেও খুব ভালো হয়। অনেক সময় দেখা যায় ওরকম ছোট ছোট বড়া করে করে ভাজলে সেটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে শক্ত হয়ে যায়। তবে এইভাবে যদি মাছের ডিম ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু মাছের ডিমটা খেতে কিন্তু একদম শক্ত হয় না। এখানে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আলুগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপরে আমি এই কড়াইটাকে একটু চেঞ্জ করে নেব, কারণ মা যেহেতু পেঁয়াজ রসুন খায় না তাই মায়ের কড়াইয়ের মধ্যে করব না, আমাদের এখানে আলাদা কড়াই নিয়ে নিয়েছি। তো সেই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে একটু সাদা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা আমার ভাজা হয়ে গেছে। তো এখানে একটু আদা আর রসুন কুচি করে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। মশলাটা আমার পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি ভেজে রাখা আলুগুলো আর মাছের ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের ডিমগুলো আর আলুগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি একটুখানি কষিয়ে নেব, নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা ফুটে তরকারিটা যখন হয়ে আসবে তখন নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলা আর একটু চিনি দিয়ে আমি নামিয়ে নেব। ব্যাস, তাহলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখো এখানে আমার মাছের ডিমের তরকারিটা কিন্তু হয়ে গেছে। দেখতে যেরকম দারুণ হয়েছিল খেতেও কিন্তু সেরকম দারুণ হয়েছিল। কম সময় আর কম তেলের মধ্যে কিন্তু দারুণ একটা রান্না, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর এখানে দেখো মায়ের জন্য একটু আলাদা করে আদা জিরে বাটা দিয়ে ঝোল করে নিচ্ছি, কারণ মা তো পেঁয়াজ রসুন খায় না, তো সেই জন্য একটু আলাদা করে মায়ের জন্য করে নিচ্ছি। একা হাতে সংসারের সব দিকটা সামলাতে গেলে যা হয় আর কি। সকাল থেকে রান্নাঘর সামলাতে গিয়ে বসার ঘরের দিকে যখন তাকালাম রান্না শেষে, আমার তো মাথায় হাত। কারণ সকাল থেকে বসার ঘরে একদম কোনোভাবে গুছিয়ে উঠতে পারিনি। রান্নাঘর পরিষ্কার করেছি, রান্নাঘরের অর্ধেক জিনিস বসার ঘরে। মিনি সোনাকে এখন স্নান করানো খাওয়ানো বাকি, কী করে পরিষ্কার করব বুঝতেই পারছিলাম না। ব্যাস সাথে সাথে এক চুটকি বাজালাম, ব্যাস সব পরিষ্কার। দেখো সত্যি জীবনটা যদি আমাদের এত সহজ হতো কত ভালো হতো, তাই না? যে এক চুটকিতে সব কাজ করে ফেলতে পারতাম, সেটা রান্না হোক, ঘর গোছানো হোক, যেটাই হোক। একটা চুটকি বাজিয়ে আমার বসার ঘরটা পরিষ্কার করে নিতে পারলেও বিশ্বাস করো এই একটা চুটকি বাজাতে প্রায় আমার 1 ঘন্টা সময় লেগেছিল। তো যাই হোক, মিনিসোনাকে খাইয়ে স্নান করিয়ে তারপরেই আমি বসার ঘরের হাত দিয়েছিলাম, কারণ এতগুলো কাজ আমি যদি করতে যাই তারপরে মিনিসোনাকে স্নান করানো খাওয়ানো করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। ওর বটলগুলো আজকে সকালে ক্লিন করে ফোটাতে পারিনি, তো ওর খাওয়া দাওয়া শেষে এখন আমি বটলগুলোকে ভালো করে ক্লিন করে জলে ফুটিয়ে রাখলাম। আর এই র্যাকটা একটুখানি সকালে আমি পরিষ্কার করেছিলাম, কাপড়টা ধুয়ে দিয়েছিলাম, সেটাও এখন পরিষ্কার করে সব জিনিসগুলো রেখে দিলাম। সব শেষে আবার রান্নাঘরে চলে এসেছি। রান্না একদম শেষ আমার, বেগুন ভেজেছিলাম একটুখানি পরে। তো একদম রান্নাবান্না শেষ, কিছু বাসন রয়েছে সেগুলোকে মেজে নেব। আর রান্নাঘরের ওভেন স্ল্যাব যেটা রয়েছে সেগুলোকে ভালোভাবে একটু পরিষ্কার করে নেব। তোমাদের ডিমের রেসিপিটা আজকে কীরকম লাগলো বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না। আর অনেকেই হয়তো তোমরা এরকমভাবে রান্না করে খাও, তবে যারা করে খাওনি কখনো তারা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো। রান্নাঘরের জানলাটা মানে যে স্ল্যাবটা যেটা রয়েছে সেটা আমার গ্যাসের এতটাই সামনে, রান্না করলে কিন্তু কোনো গাছ রাখলে পুরো গাছের মধ্যে সেই রান্নার তাপটা পুরো যাবে। তো সেই জন্য মানি প্ল্যান্টটা এখানে আমি রাখলেও আমি রান্নার সময় এটাকে জানলার বাইরে একদম দিয়ে জানলাটা বন্ধ করে দিই। তারপরে একদম রান্নাবান্না শেষে রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়ে তারপরে গাছটাকে আবার নিজের জায়গায় রেখে দিই, কারণ আগুনের তাপ লেগে না হলে গাছটা কিন্তু আমার একদম মরে যেতে পারে। তো সেই জন্য আমি এরকমই করি যখনই আমি গাছ রাখি রান্নাঘরে। তবে এটা বেশ অনেক দিন পরেই রান্নাঘরে গাছটা রাখলাম। আর এদিকে কিছু বাসন ছিল সেগুলোকেও আমি মেজে নিলাম, কারণ রান্নাঘরে বাসন মানে এঁঠো বাসন পড়ে থাকলে না দেখতে একদম ভালো লাগে না। তার সাথে বেসিন আর বেসিনের কলটাকেও ভালোভাবে মেজে ধুয়ে নিলাম, কারণ আমাদের এখানে যা আয়রন প্রতিদিনই কিন্তু মাজা লাগে।
তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাঘরটা কিন্তু একদম আমার পরিষ্কার হয়ে গেছে। রান্নাঘর কিন্তু এরকম নিট অ্যান্ড ক্লিন দেখতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না। আর রান্নাঘর ছোট হোক বা বড় তাতে কিন্তু কোনো যায় আসে না, নিজের পছন্দর মতো কিনা সেটা দেখতে হবে। আমার তো রান্নাঘরটা আমার সব থেকে পছন্দের জায়গা। তো আমাদের রান্নাঘরের এই স্ল্যাবটা না সাদা পাতা হয়েছে, প্রথমে কালো পাতা হয়েছিল, তবে সেটা ভেঙে যাওয়ার পরে এরকম সাদা একটা স্ল্যাব পেতে দিয়েছে। তবে সাদা জিনিস দেখতে যতটা সুন্দর লাগে, নোংরা কিন্তু ততটা বেশি হয় আর ততটা চোখেও বেশি লাগে। সামান্য একটু হলুদ বা লঙ্কার গুঁড়ো পড়লে বা একটু তেল পড়লে সাথে সাথে না একটা দাগ হয়ে যায়। এত বড় ছুরিটা দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত বড় ছুরি আবার ফল কাটার জন্য নাকি। এটা চিকেন কাটার ছুরি, মিনির বাবা কাল নিয়ে এসছে। তো আজ আমি যখন এটা ধুতে গেলাম ভাবলাম যে আমি একটু ফলটা কেটে দেখি এটা কতটা ধার, বেশ অনেকটাই ধার। তো যাই হোক, মিনি সোনার জন্য এখন এখানে একটা লেবুর রস করে নিচ্ছি। মিনির জন্য আজকে একটাই লেবু নিয়েছি, এই লেবুর রসটাই ওকে খাইয়ে দেবো। আর আমার বকবক শুনতে শুনতে যারা ব্লগে শেষ অবধি চলে এসছো তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর আজকের ব্লগটা কেমন লাগলো, কেমন এনজয় করলে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে। তো চলো সবাই টাটা, দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে। বাই বাই, সবাই সুস্থ থেকো।